অনিরুদ্ধ সেন একদম সাধারণ মানুষ। গ্রামের বাড়ি বল্লভপুর, কলকাতায় এসেছে 2 বছর হলো। সে কলকাতার একটি বেসরকারি ব্যাংকে চাকরি করে। সকালে অফিস, রাতে বাড়ি, কোনো নেশা নেই, কোনো বদভ্যাস নেই। সবচেয়ে বড় কথা, সে ভূতপ্রেত বিশ্বাস করত না। তার জীবনে একটাই চাপ ছিল, বিয়ে। তার মা গ্রামের বাড়িতে থাকে আর প্রায়ই ফোন করে ছেলেকে বিয়ের কথা বলে। এদিকে অনিরুদ্ধের বিয়ে করার তেমন কোনো ইচ্ছে নেই। আজ রবিবার, ব্যাংক ছুটি। অনিরুদ্ধ বারান্দায় দাঁড়িয়ে বাইরের পরিবেশটা দেখছিল। তখনই তার মায়ের ফোন আসে। হ্যালো। অনিরুদ্ধ? হ্যাঁ, ভালো আছো মা? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। তুই কেমন আছিস? ভালো আছি। খাওয়া দাওয়া করেছিস? হ্যাঁ, এই একটু আগেই শেষ করলাম। আচ্ছা শোন, তোর বিয়ের জন্য একটা প্রস্তাব এসেছে। মেয়েটা দেখতেও খুব ভালো। তোমায় কতবার বলবো মা, এখন আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই। আর না করিস না বাবা। তোর বাবা মারা গেছে সেই 10 বছর আগে। 2 বছর হলো তুইও কলকাতায় গেছিস। এত বড় বাড়িতে আমার কি একা থাকতে ভালো লাগে রে বাবা? তাছাড়া আমার তো বয়স হয়েছে, আমি আর কদিনই বা বাঁচব। তখন তোকে কে দেখবে বলতো? ওসব নিয়ে তুমি চিন্তা করো না তো মা। আর কোনো কথা নয় বাবা, আমার মেয়েটাকে পছন্দ হয়েছে। মেয়েটার নাম সুধা, কাঞ্চনপুর গ্রামে বাড়ি। আমি তোর মোবাইলে ওর ছবিটা পাঠিয়ে দিচ্ছি, তুই দেখ, তোরও পছন্দ হবে। এই বলে অনিরুদ্ধের মা ফোন কেটে দিয়ে সুধার ছবিটা অনিরুদ্ধের মোবাইলে পাঠিয়ে দিল। অনিরুদ্ধ মোবাইল অন করে সুধার ছবিটা দেখল। ছবিটা অদ্ভুতভাবে শান্ত ছিল। না অতিরিক্ত সাজ, না কৃত্রিম হাসি, চোখ দুটো গভীর। দেখলে মনে হয় সে অনেক কিছু জানে কিন্তু বলে না। অনিরুদ্ধের সুধাকে পছন্দ হলো। 2 দিন পর অনিরুদ্ধ ও তার মা কাঞ্চনপুর গ্রামে গেল সুধাকে দেখতে। ট্রেন থেকে নেমে তারা দেখল পুরো স্টেশন ফাঁকা। তারা ছাড়া স্টেশনে একটা কাকপক্ষীও নেই। তারা পা চালিয়ে গ্রামের দিকে এগিয়ে গেল। কাঞ্চনপুরে ঢুকেই অনিরুদ্ধ একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করল। গ্রামটা খুব বেশি পরিপাটি। রাস্তার ধারে কোনো আবর্জনা নেই। বাড়িগুলো যেন একই হাতে বানানো। লোকজন ভদ্র, কিন্তু চোখে একটা অদ্ভুত সতর্কতা, যেন সবাই কিছু জানে কিন্তু কেউ বলবে না। তারা যখন সুধাদের বাড়ির সামনে পৌঁছল, দেখল বাড়ির সামনে সুধার বাবা দাঁড়িয়ে আছে। নমস্কার। নমস্কার। আপনাদের আসতে কোনো অসুবিধে হয়নি তো? না না, তেমন কোনো অসুবিধে হয়নি, কিন্তু আপনাদের গ্রামটা খুবই অদ্ভুত। আসলে গ্রামের সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। আসুন, আপনারা ভিতরে আসুন। অনিরুদ্ধ ও তার মা বাড়ির ভেতরে গেল। বাড়িটা বড়, কিন্তু ভেতরে কোনো পুরনো ছবি নেই। না বাবা মায়ের বিয়ের ছবি, না কোনো উৎসবের। সুধার বাবা তাদের বুঝতে দিয়ে ভিতরের ঘরে চলে গেল। এ কোন জায়গায় নিয়ে এলে মা আমাকে? তুই শহরে সারাক্ষণ কোলাহলের মধ্যে থাকিস তো, তাই এমন মনে হচ্ছে। গ্রাম একটু শান্ত প্রকৃতিরই হয়। তবুও কেমন জানি একটা মনে হচ্ছে। কিছুক্ষণ পর সুধার বাবা মা সুধাকে নিয়ে এলো। সুধা অনিরুদ্ধ ও তার মাকে চা দিল। তা মা, তুমি রান্নাবান্না করতে পারো তো? সুধা ঘাড় নড়িয়ে উত্তর দিল। যাক, রান্না করতে পারলেই হবে। এরপর অনিরুদ্ধের মা অনিরুদ্ধকে বলল, আমার কিন্তু মেয়েকে বেশ পছন্দ হয়েছে। তোর পছন্দ হয়েছে তো? তোমার পছন্দ হলেই হবে। মার আর বুঝতে বাকি থাকল না যে ছেলেরও পছন্দ হয়েছে। তাই সামনের মাসের 2 তারিখে বিয়ের দিন ঠিক করা হলো। খুবই জাঁকজমকভাবে সুধা আর অনিরুদ্ধের বিয়ে হলো। অনিরুদ্ধ প্রতিটা মুহূর্ত উপভোগ করছিল। সুধা লজ্জা পাচ্ছিল, ঠিক যেমন একটা নতুন কনে পায়। কিন্তু কাঞ্চনপুরের সবাই সেদিন নিঃশ্বাস আটকে ছিল। বিয়ের পরে প্রথম কয়েক সপ্তাহ খুবই সুন্দরভাবে কেটে গেল। সুধা রান্না করত, হাসত, রাতে গল্প শুনত। কিন্তু ধীরে ধীরে অনিরুদ্ধ কিছু জিনিস খেয়াল করতে শুরু করল। বিয়ের পর থেকে সুধা কখনো কারো সঙ্গে ফোনে কথা বলেনি। তার মা বাবাও ফোন করে তার কথা জিজ্ঞাসা করে না। সুধাও কখনো বাড়ির কথা বলে না। তার কোনো পুরনো বন্ধু নেই। একদিন অনিরুদ্ধ মজা করে সুধাকে বলল, তোমার জীবনটা যেন বিয়ের আগেই শেষ হয়ে গেছে। এমন কথা বলছো কেন? তোমার মা বাবা তো একদিনও তোমাকে ফোন করে না, আবার তুমি কখনো বাপের বাড়ি যাওয়ার কথাও বলো না। ও, বাবার ফোনটা তো বিয়ের দিন হাত থেকে পড়ে ভেঙে গেছে। এখনো সারা হয়নি মনে হয়। আর আমি বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম কাঞ্চনপুর যাওয়ার কথা, কিন্তু তুমি এত কাজে ব্যস্ত, তাই আর তোমাকে বলিনি। তাই বুঝি? হ্যাঁ।
সুধার মুখে এসব কথা শুনে অনিরুদ্ধের মনটা কিছুটা শান্ত হল। এক রাতে হঠাৎ অনিরুদ্ধের ঘুম ভেঙে গেল। ঘরের বাতি নিভে, জানালা খোলা, সুধা পাশে নেই। অনিরুদ্ধ ড্রয়িং রুমে গিয়ে দেখল সুধা দাঁড়িয়ে আছে একদম অন্ধকারে। তুমি একা এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? এভাবে দাঁড়ালে সব মনে পড়ে। কি মনে পড়ে? সুধা কোনো উত্তর দিল না। সেই রাতে অনিরুদ্ধ প্রথমবার ভয় পেয়েছিল, কিন্তু সে নিজেকে বুঝিয়েছিল নতুন বিয়ে, মানসিক চাপ। কয়েকদিন পরে অফিসে বসে অনিরুদ্ধ একটা অচেনা নম্বর থেকে ফোন পায়। আপনি কি অনিরুদ্ধ সেন? হ্যাঁ। কিছুক্ষণ চুপ, তারপর খুব নিচু গলায়, বিয়ে ঠিক হয়েছে তো? হ্যাঁ, হয়ে গেছে। ফোনের ওপাশ থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস আসে। ভালো, এখন আর আমাদের দিকে ফিরবেন না। এরপর কলটি কেটে যায়, কিন্তু অনিরুদ্ধের মনে একটা খটকা লাগল। সন্ধ্যায় বাড়ি ফিরে অনিরুদ্ধ সুধাকে লোকটির সেই ফোনের কথা জানালো। সুধা বলল, গ্রামের কেউ তোমার সঙ্গে মজা করেছে হয়তো। কিন্তু তার চোখে যেন একটা ভয় ছিল। পরদিন সকালে অনিরুদ্ধ লুকিয়ে সুধার কাগজপত্র যাচাই করল। আধার নম্বর ডেটাবেসে নেই, ভোটার আইডি সদ্য তৈরি। তার বুকের ভেতর একটা ঠান্ডা ঢেউ বয়ে গেল। সুধার বিষয়ে ঠিকভাবে যাচাই করতে অনিরুদ্ধ একাই কাঞ্চনপুরে গেল। গ্রামটা আগের মতোই শান্ত, কিন্তু তাকে দেখে লোকজন অস্বস্তিতে পড়ে গেল। কেউ তার সঙ্গে কথা বলছে না, সবাই যেন তার কাছ থেকে পালিয়ে যেতে চাইছে। সে সুধাদের বাড়িতে গেল, কিন্তু সেটা বন্ধ। অনিরুদ্ধ স্টেশনে ফিরে এলো। পুরো স্টেশন ফাঁকা, ট্রেন আসতেও কিছুটা দেরি আছে। তাই সে স্টেশনের পাশে একটা চায়ের দোকানে গিয়ে বসল। একটা চা দিও তো। হ্যাঁ, দিচ্ছি। বাবুকে অনেক চিন্তিত দেখাচ্ছে। মন খারাপ নাকি? না, তেমন কিছু নয়। তা কোথায় গিয়েছিলেন? কাঞ্চনপুর গ্রামে। আত্মীয়ের বাড়ি? হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি। ও, আপনি তাহলে নিমাই খুড়োর জামাই? না না, আমার শ্বশুরের নাম মলয় দাস। ওই গ্রামের সবাইকেই তো আমি চিনি, কিন্তু মলয় নামে ওই গ্রামে তো কেউ থাকে না। তা বাবুর গিন্নির নামটা কি জানতে পারি? সুধা। কি? সুধার নাম শুনে যেন দোকানির মাথায় আকাশ ভেঙে পড়ল। সুধা মানে ওই পৌরবাড়ির সুধা? হ্যাঁ। কি বলছেন আপনি এটা বাবু? সে মেয়ে তো আজ 5 বছর হলো মারা গেছে। আপনি কি আমার সঙ্গে মজা করছেন? আমি আপনার সঙ্গে মজা করব কেন? মজা তো আপনি আমার সঙ্গে করছেন মশাই। আজ থেকে প্রায় 5 বছর আগে সুধার বিয়ে ঠিক হয়েছিল একজন শহরের ছেলের সাথে, কিন্তু বিয়ের দিন আর ছেলেটি বিয়ে করতে আসেনি। সুধার লগ্নভ্রষ্ট হয়ে যায়। এদিকে গ্রামবাসীরা নানা ধরনের কথা বলতে শুরু করে। সকালে দেখা যায় বাড়ির সামনে ওই শিমুল গাছটিতে সুধা গলায় দড়ি দিয়ে ঝুলছে। কিন্তু দোকানের মুখ থেকে এসব কথা শুনে অনিরুদ্ধ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। সে শুধু ভাবছিল, সুধা যদি মারা যায় তাহলে বাড়িতে সুধার নাম নিয়ে কে আছে। মাথায় অনেক ভাবনা নিয়ে রাত 11টা নাগাদ অনিরুদ্ধ বাড়ি ফিরল। ঘরে ঢুকে দেখল সুধা এখনও ঘুমায়নি, বিছানায় বসে আছে। অনিরুদ্ধ জিজ্ঞাসা করল, অনেক রাত হয়ে গেছে, তুমি এখনো ঘুমোওনি? সুধা মুখ না ঘুরিয়েই জিজ্ঞাসা করল, আজ আসতে এত দেরি হলো কেন? অফিসে একটু কাজ ছিল, সেটা শেষ করতে দেরি হয়ে গেল। তুমি মিথ্যে বলছো। সুধা ঘুরে দাঁড়াল। সুধাকে দেখে অনিরুদ্ধের মাথায় যেন আকাশ ফেটে পড়ল। সে আর আগের অবস্থায় নেই, তার চোখগুলো যেন ফুটে বেরিয়ে আসছে, গলায় লাল দাগ। সুধার এই রূপ দেখে অনিরুদ্ধ ভয়ে চিৎকার করতে করতে ঘর থেকে দৌড়ে পালিয়ে গেল। সারা শহর ফাঁকা, কোথাও কোনো মানুষ নেই। রাস্তার বাতিগুলো হালকা হালকা জ্বলছে। খানিকটা গিয়ে অনিরুদ্ধ পিছন ফিরে তাকালো। না, পিছনে কেউ নেই। তখন সে শুনতে পেল সুধার ডাক। হাঁপিয়ে গেছো অনিরুদ্ধ? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কিন্তু সুধা তাকে ছাড়ল না। সুধা অনিরুদ্ধের গলা টিপে ধরল। অনিরুদ্ধ বাঁচার জন্য চিৎকার করতে শুরু করল। বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, কেউ আছো, বাঁচাও। কিন্তু শহরের সেই নিস্তব্ধতা যেন অনিরুদ্ধের আওয়াজকে গ্রাস করে নিল। চিৎকার করো না অনিরুদ্ধ, তোমার ডাক কেউ শুনবে না। আমাকে ছেড়ে দাও সুধা, আমি কাউকে কিচ্ছু বলবো না, আমাকে ছেড়ে দাও।
তুমি আমার আসল পরিচয় জেনে গিয়েছ, তোমাকে যে আর ছেড়ে দেওয়া যাবে না, এবার যে তোমাকে মরতেই হবে অনিরুদ্ধ। এই বলে সুধা এক টানে অনিরুদ্ধের দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলল।